ওকে, তাহলে আজকে আমরা পড়ছি ওটস। আমরা প্রত্যেকের বাড়িতেই আমাদের তদানীন্তন কালে যে ধরনের ফুড হ্যাবিট ছিল, সকালবেলা আমরা মুড়ি, রুটি, এই ধরনের চিড়ে, খই এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত ছিলাম। বর্তমানে একটা নতুন খাবারের সংযোজন আজকাল সবার বাড়িতেই দেখা যায়, ওটস খাওয়ার প্রবণতা। তো এই ওটস অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ ওটস? কে বলতে পারবি ওটস কি? Is a cereals product or pulses product or কি? Any kinds of fruits, vegetables? এটা cereals. এটা cereals. Very good. তো বেসিক্যালি আমরা দেখতে পাই যে ওটস আমাদের এই ধরনের ট্রপিক্যাল রিজিয়নে ওটস খাওয়া আমাদের গাটের জন্য একেবারেই সুটেবল নয়। দ্য রিসার্চার প্রুভ দ্যাট। ওয়াই? কেন ওটস আমরা খাচ্ছি? কেন ডায়েটিশিয়ানরা, ডাক্তাররা ওটস খাওয়ার পরামর্শ দিচ্ছে? বিকজ ইটস কন্টেন লটস অফ দ্য ফাইবার্স, নিউট্রিয়েন্ট অ্যান্ড মিনারেলস। সো ওটস আর দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য আটা, ময়দা, তো রাইস, এগুলোর বিকল্প হিসাবে ওটসকে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের গাট হেলথ যেভাবে অভ্যস্ত, ট্রপিক্যাল রিজিয়নে আমাদের সেই খাবারটাকে চুজ করতে হবে যে খাবারটা ইজিলি ডাইজেস্টেবল, বেশি জল অ্যাবসর্ব করবে না, সলিউবল অর ইনসলিউবল ফাইবারের মধ্যে তারা একটা মধ্যস্থতা জায়গায় বর্তমান থাকবে, যে খাবারটা খেলে ইন্টেস্টাইনে সে খাবারটা অনেকক্ষণ ধরে ফার্মেন্টেশন হবে না, যেখানে আজকাল বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে আইবিএস, আইবিডির মতো রোগে, যেখানে ফডম্যাপ ডায়েটের ওপর আমরা প্রত্যেকে নির্ভরশীল হতে বাধ্য করছি পেশেন্টদের। ভুলবশত মানুষ শরীরে যে ধরনের ডিজিজগুলো ডেকে আনছে, তাদের বশবর্তী হয়ে এমন একটা খাবার, সেটা হলো ওটস। তো আমি অ্যাজ এ পার্সোনাল আমার ভিউ, যে আমি কিন্তু কোনো পেশেন্টকেই সচরাচর বলি না যে আপনারা ওটস খান। যদি তারা খুব বেশি ভালোবাসে খাবারটা খেতে, তখন তাদেরকে আমরা বলি ঠিক আছে, আপনি সপ্তাহে একদিন বা দুদিন ওটস খেতে পারেন, আদারওয়াইজ আপনি বাড়িতে তৈরি চিড়ে মুড়ি, চিড়ে মুড়ি, খই, সুজি, যে খাবারগুলো আপনার পূর্বপুরুষ খেয়ে আসছে, আপনি সেই খাবারগুলোই খাবেন। ঠিক আছে? এই যে ওটস, কিনোয়া, কুইন, তারপর আজকাল ওটস এর বিভিন্ন রকম ওটস আছে, রোল ওটস আছে, স্প্ল্যাশড ওটস আছে, ফ্ল্যাট ওটস আছে। তাহলে কোন ধরনের ওটসটা খেলে আমার উপকার, কোন ধরনের ওটসটা আমার ডাইজেশনে সুবিধে করছে, আমার হেলথ বেনিফিট দিচ্ছে, সেটা কিন্তু একজন নিউট্রিশনিস্ট অর ডায়েটিশিয়ানকে এই বিষয়ে তার কমন কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। তাহলে আজকের এই টপিকটা পড়ার আগে আমি একটা হোম টাস্ক দিচ্ছি। তোমরা প্রত্যেকে ওটসটা খুলে দেখবে যে হাউ মেনি টাইপস অফ ওটস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। কত রকমের ওটস পাওয়া যায়, ওটস এর ভ্যারাইটি কত রকমের হয়। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখন কি পড়বো, যে পোস্ট হারভেস্টিং ওটস, কিভাবে ওটসকে প্রসেসিং করা হয়। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে ওটস হলো একটা যে তোরা যেটা খাস সেটা হলো অ্যাকচুয়ালি সিডস। ওটস হলো ওয়ান কাইন্ড অফ সিডস। সেই সিডসটা ওট গ্রাস থেকে, এই সিডসটাকে ফ্ল্যাটেড করে, কিছু কিছু ওটস থাকে জলে দিলেই দেখবি গলে যায়, কিছু কিছু ওটস থাকে মাঝখানটা কাটা থাকে, কফি বিনের মতো খুব শক্ত, যেটাকে রোল ওটস বলে, তার মধ্যে ফাইবারের কন্টেন্ট অনেক বেশি থাকে। সেই ওটসটা অনেক সময় ডায়াবেটিক পেশেন্টকে আমরা প্রোভাইড করি, ওবেসিটি কন্ট্রোল করতে প্রোভাইড করি, এগুলো আমরা দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জায়গায় এই ধরনের খাবার খাওয়ার প্রবণতা বেশি ছিল। এখন আমাদের গরম ট্রপিক্যাল রিজিয়নেও কিন্তু মানুষজন এগুলো খাচ্ছে এবং শরীরে সমস্যা ডেকে নিয়ে আসছে। তাহলে চলো আমরা দেখি যে ফার্স্টে আমরা ওটস চাষ করছি। তাহলে ওটস প্রসেসিং কিভাবে আমরা হারভেস্ট করছি। পোস্ট হারভেস্টের মধ্যে প্রথম পয়েন্ট হলো আমরা যে কোনো জিনিসের একটা চাষ করছি। কি চাষ করছি? মানে মাঠে যেমন চাষ হয়, ফসল চাষ হয়, সেরকম চাষ করা হলো। তারপর সেটাকে কি করা হবে? ড্রাইং করা হবে, শুকনো করা হলো। তারপর কি করা হবে? ক্লিনিং করা হবে। তারপর কি করা হবে? ডিহালিং করা হবে, মানে তার উপরের খোসাটা ছাড়িয়ে ফেলা হবে। এতদূর পর্যন্ত আগের দিন আমরা যা পড়েছিলাম অনেকটাই মিল পেয়েছি।
পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি, কিলনিং করা হবে। তো পরীক্ষায় এরকম কোশ্চেন পড়ে, হোয়াট ডু ইউ মিন বাই কিলনিং প্রসেস, ডিফাইন ডিহালিং প্রসেস, তখন তোমাদের এগুলো ডেসক্রাইব করতে হবে। তো আমরা এই যে কিলনিং প্রসেস বা ওটস যখন আমরা চাষ করছি, মাঠে চাষ হচ্ছে, তারপর সেটাকে ধানের মতো শুকনো করে আমরা বাড়ি নিয়ে আসি, তারপর সেখান থেকে নোংরা আবর্জনা যা থাকে সেগুলোকে আমরা সর্ট আউট করি, তারপর সেগুলোকে পরিষ্কার করা হয়, ডিহালিং মানে খোসাগুলো ছাড়ানো হয়, তারপর কি করা হয় না সেগুলোকে আমরা এবার কিলনিং করব। হোয়াট ইজ কিলনিং প্রসেস? কিলনিং প্রসেস বলতে কি বোঝায়, কে জানে? কে জানে কিলনিং কি, জানিস কেউ? একটু যাদের বাড়িতে ধান চাষ হয় তারা যদি একটু ভাবিস যে ধান থেকে চাল কিভাবে হয়, তোরা দেখতে পাবি মেশিনের মাধ্যমে এখন ধানটা ঝাড়াই বাছাই হয়ে যাচ্ছে। তারপর ধানটাকে আমরা সেদ্ধ করি, মানে তাপ দিয়ে সেটাকে আমরা সেদ্ধ করি। কেন সেদ্ধ করি? যাতে করে তার মধ্যে থাকা সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো নষ্ট হয় এবং যাতে করে তারা কোনো রকম কোনো পয়জনস খাবারটার মধ্যে না ঘটাতে পারে, কোনো রকম এক্সট্রা এনজাইম খাবারটার মধ্যে প্রডিউস না হতে পারে, যাতে করে খাবারের কোয়ালিটি টা নষ্ট না হয়। তাহলে কিলনিং ইজ এ ওয়ান কাইন্ড অফ প্রসেস, ইজ এ যে প্রসেসের মাধ্যমে তাপ দেওয়া হয়। তাপ এটুকু মনে রাখবি, পরের নিচে সব লেখা আছে। কিলনিং হলো তাপীয় এক ধরনের প্রসেস যেখানে খাবারটার মধ্যে থাকা সমস্ত মাইক্রোবসকে নষ্ট করে দেওয়া হয়, যাতে করে খাবারের স্বাদটা ভালো থাকে এবং বহুদিন তাকে সংরক্ষণ করে রাখা যায়। দেন পড়ছি কাটিং, দেন ফ্ল্যাকিং অ্যান্ড রোলিং। আমি ফার্স্টেই বলেছি হাউ মেনি টাইপস অফ ওটস আর অ্যাভেলেবল ইন আওয়ার মার্কেট। ওটসটা যে খুব ফাইন হবে, রিফাইন্ড হবে, না ওটসটা খুব হার্স হবে, ওটসটা খুব ড্রাই হবে, না ওটসটা সফট হবে, না থিকেনিং হবে, না ফ্ল্যাটেন্ড হবে, সেটা কেমন দেখতে হবে, তার কাটিং কেমন হবে, তার শেপ সাইজ কেমন হবে, সেগুলোর ওপর দাম ডিপেন্ড করে। কত টাকা দাম হচ্ছে, রোল ওটসের একরকম দাম, ফ্ল্যাটেন ওটসের একরকম দাম, থিকেন ওটসের একরকম দাম, ফ্ল্যাটেন তো বললাম, যে বিভিন্ন রকম ওটস বিভিন্ন রকম দামে প্রাইসে বিক্রি হয়। আমরা জানি যে জিনিসের দাম বেশি তার মধ্যে নিশ্চয়ই কোয়ালিটি ভালো বলেই তার দাম বেশি। আজকে কেউ একটা লিভাইসের একটা টি শার্ট পরলো আর কেউ একটা নর্মাল কোম্পানির ব্র্যান্ডের টি শার্ট পরলো, একটা লিভাইসের টি শার্ট এখন কিনতে গেলে 2000 রুপিস একটা প্রাইস দাম পড়ে, লোকে কিনতে গেলে 10 বার ভাবে 2000 টাকা দিয়ে একটা জামা কিনবো, কিন্তু একটা নর্মাল আমি 100 টাকার একটা গেঞ্জি কিনলাম, ওই 2000 টাকার গেঞ্জিটা তোমাকে লাইফ লং তোমাকে সাপোর্ট দেবে না, তার সেলাই খুলবে না, সেটা পরে তুমি আনকমফোর্টেবল ফিল করবে না, তুমি বিয়ে বাড়ি থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া থেকে শুরু করে এভরিথিং এভরি পারপাস তুমি সেটা ইউজ করতে পারবে না, তার কালার নষ্ট হবে না, তার টেক্সচার নষ্ট হবে, কিন্তু 100 টাকার গেঞ্জিটা তুমি 2 থেকে 3 দিনই পরতে পারবে। So price is the differ from the quality of the food component or any kinds of product. Okay? দেন হলো গ্রাইন্ডিং, কিভাবে সেটাকে পেশাই করা হচ্ছে। দেন প্যাকেজিং, কিভাবে, এটা তো আমরা জানি প্রত্যেকটা খাবার যখন সেটা ব্র্যান্ডেড ভ্যালু হয় তার প্যাকেজিংটা কত ইম্পর্টেন্ট থাকে। দেন হলো স্টোরেজ। এই গেল পোস্ট হারভেস্ট প্রসেসিং অ্যান্ড স্টোরেজ অফ দ্য ওটস, ভালো করে এটা মুখস্থ করবি। দেন আমরা প্রতিটা জিনিস সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া আছে, যদি এই কোশ্চেনটা 8 নম্বরের পরে কোনো একটা কিছু কোনো একটা আসতে পারে তাহলে তোদেরকে ডেসক্রিপশনটা পুরো লিখতে হবে। আমি এক লাইন করে লিখে রেখেছি যাতে কারো অসুবিধে না থাকে, কিন্তু যখন লিখবি তখন চেষ্টা করবি যে কোনো উত্তরকে কমপ্লিট সেটাকে মানে খাতার মধ্যে সেই জিনিসটা রিফ্লেকশনটা যেন থাকে। তাহলে এবার আমরা পড়ি হারভেস্টিং কি না। ওটস বেসিক্যালি 12 থেকে 14% ময়েশ্চারকে কন্টেন্ট করে রাখতে পারে।
Delayed harvesting can lead to shattering losses or fungal contamination. যদি আমরা মাঠে ঘাটে এই জিনিসটাকে অনেকদিন ফেলে রেখে দিই, আমরা যদি সব ওটসটা কাটার সাথে সাথেই আমরা না নিয়ে আসি, মাঠ থেকে তুলে না নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো তার মধ্যে অনেক মাইক্রোবস কি করছে, সেখানে অ্যাটাক করছে এবং খাবারের গুণগত মানটাকে নষ্ট করে দিচ্ছে। যেহেতু ময়েশ্চার থাকে, আমরা বারে বারে একটা টার্ম পড়ে আসছি, তোমরা মাইনর পেপারেও পড়বে, AW, ওয়াটার অ্যাক্টিভিটি। যে খাবারের মধ্যে যত বেশি ওয়াটার থাকবে, সেই খাবার তত মাইক্রোবসদের কবলে পড়ে যাবে, খাবারটার স্বাদ, গন্ধ, টেক্সচার সবকিছু নষ্ট হয়ে যাবে। এটুকু কি আমরা বুঝতে পারলাম? ওকে, দেন করছি ড্রাইং। তাহলে এবার শুকোবো। আমরা বলেছি যদি আমাদের অল্প জিনিস হয়, আমরা এর আগের যে স্টেপগুলো পড়ে এসেছিলাম যে খাবারকে আমরা প্রিজার্ভ করব কি করে। তো হোমমেড কিছু প্রসিডিওর আছে, যেমন সান ড্রাইং করা, ঠিক আছে, সেটাকে ভিনিগার বা সল্টে ব্রাইনে সেটাকে চুবিয়ে রাখা, নুন চিনির জলে নুন হলুদ মাখিয়ে, যাতে অ্যান্টি মাইক্রোবায়াল অ্যান্টি ফাঙ্গাল গ্রো না হয়। এভাবে হোম রেমেডি আছে। বাট যখন এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হবে, তখন তো আর রোদে শুকিয়ে কাজ হবে না, তখন বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে প্রসেসিং এর মাধ্যমে সেগুলো চলবে। দেন আমরা দেখতে পাচ্ছি, তো সেই রিডিউস করছে 12% অফ দ্য ময়েশ্চারকে যদি আমরা রিডিউস করে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে সেই খাবারটাকে অনেক দিন স্টোর করে রাখা সম্ভব। ন্যাচারাল ড্রাইং ফর স্মল স্কেল ফার্মস। ন্যাচারাল ড্রাইং মানে বললাম আমরা স্মল স্কেল ফার্মিং, যারা ছোট ছোট শিল্প যাদের গড়ে ওঠে, বা বাড়িতেও যখন কেউ ফসল কিছু চাষ করে, ধর যাদের বাড়িতে এখন আমের গাছ আছে, ছোট ছোট অনেক আম গাছ থেকে ঝরে পড়ছে, তারা কি করে, আমগুলোকে কেটে রোদে শুকিয়ে আমচুর বানিয়ে রেখে দেয়, সারা বছর সেটা একটা তাকে কি দেয়, ওটা ফুডটাকে স্টোর করে রাখলো এবং সারা বছর গাছের আম সে খেতে পারলো। সেরকম স্মল স্কেলে এটা পসিবল, লার্জ স্কেলে হলে এটা পসিবল নয়। মেকানিক্যাল ড্রাইং প্রোডাকশন, মেকানিক্যাল বড় বড় ড্রায়ার আছে, যার মধ্যে হিউজ হিউজ টন টন ওটস এখানে ড্রাই করা হয়। অ্যাভয়েড এক্সট্রা হিট, বেশি হিট দিলে খাবার পুড়ে যেতে পারে, তো সেখানে টেম্পারেচার কন্ট্রোল করে দেওয়া আছে, সেই হিটেই কিন্তু সেটাকে কার্নেল করা হয়। কার্নেল ড্যামেজ যাতে না হয়, লেস দেন 50°C তাপমাত্রা, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকের খাতার মধ্যে এইগুলো লেখা থাকলে তার খাতার প্রাইস ভ্যালুটা অনেক বেড়ে যায়। অ্যান্ড রিডিউস নিউট্রিশনাল ভ্যালু, যখন সেটাকে কার্নেল করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে, তখন খেয়াল রাখতে হবে যেন 50°C তাপমাত্রার বেশি না হিট দেওয়া হয়, তাহলে কিন্তু ওটস পুড়ে যাবে। তোরাও দেখবি বাড়িতে যখন ওটসটা কড়াইয়ে নাড়িস, একটু হিট পেলেই ওটা লাল হয়ে পুড়ে যায়। কিন্তু রোল ওটস কেউ কি খেয়েছিস নাকি আমি জানি না, বাট গুগলে সার্চ করে আজকেই রাত্রিবেলাতেই পড়বি যে কত রকমের ওটস পাওয়া যায়, তাদের নিউট্রিশনাল ভ্যালু কি। কারণ এটা জেনে রাখলে ভবিষ্যতে তোদের ক্ষেত্রে অনেক সুবিধে হবে। তো যখন আমরা একদম থিন ওটস প্রোভাইড করব, তখন ওটা কড়াইয়ে দিলেই কিন্তু লেগে যাবে। যদি ওটা থিকেন্ড হয়, তাহলে কিন্তু সহজে লাগবে না, ঠিক আছে, এবং তার মধ্যে ফাইবার কন্টেন্টটাও অনেক বেশি থাকে। দেন আসছি ক্লিনিং অ্যান্ড ডিহালিং। ডিহালিং মানে কি বলেছি, ডিহাল করা মানে খোসাটাকে ছাড়িয়ে ফেলে দেওয়া। remove foreign materials using screen clear and gravity separators, মানে ধর মাটি, বালি, ধুলো, পাথর, কুচি, এইসব তো মাঠে ঘাটে চাষ হলে ওই জিনিসগুলো খাবারের মধ্যে মিশে থাকে। তাহলে যদি সেটা ব্র্যান্ডেড ভ্যালু খাবার আমরা খাই, তার মধ্যে কোনো বালি, ধুলো, বালি, কাঁকড়, পাথর, বালি, যেগুলো আমরাকে বলি ফুড মানে অ্যাডাল্টারেন্ট, ঠিক আছে, সেই অ্যাডাল্টারেন্ট কিচ্ছু মিশে থাকবে না। কিন্তু যখন তুই খোলা খাবার খাবি, তার মধ্যে কিন্তু মিশে থাকতে পারে। এবার বলছে ডিহালিং। ডিহালিং মানে কি, রিমুভ দ্য আউটার ইনএভিডেল হাল, মানে হাক্স, তোরা ধান দেখেছিস, যখন খই বানাই, ধানের ওপরের লেয়ারটা খইয়ের একদম এন্ড পয়েন্টে লেগে থাকে, ওইটা আমরা যদি গলায় খেয়ে নিই, চিবিয়ে অনেক সময় আমাদের গলায় লেগে যাবে এবং আমরা এটাকে ডাইজেস্ট করতে পারবো না। তাহলে ওপরের যে শক্ত লেয়ারটা, সেটা সবসময় রিমুভ করে ফেলে দিতে হয়। যদি আমরা সেটাকে রিমুভ না করি,
ডিহাক্সিং না করি তাহলে আমাদের কি হবে, ইনডাইজেশন হবে, চোকিং হয়ে যেতে পারে, অনেক সময় আমরা গলায় কেটে যেতে পারে, কারণ খুব ধারালো হয় এগুলো। ঠিক আছে, এই সমস্যাগুলো হতে পারে। দেন আসছি কিলিং প্রসেস, এটা তো আমরা আগেই পড়লাম। ইনঅ্যাক্টিভেট লাইপেজ, মনে রাখবি ভালো করে যে ওটসকে কিলিং করার প্রধান কারণ হলো লাইপেজ এনজাইমটাকে প্রিভেন্ট করা, যাতে র্যান্সিডিটি না হয় এবং তার ফ্লেভারটা এনহ্যান্স হয়। ইনঅ্যাক্টিভেট লাইপেজ, লাইপেজ যদি আমরা ইনঅ্যাক্টিভেট করে দিতে পারি তাহলে সেই খাবারটাকে বহুদিন আমরা স্টোর করে রাখতে পারবো, তার কোনো পচন হবে না। লাইপেজ কোন খাবারের মধ্যে থাকে রে? লাইপেজ এনজাইমের কাজ কি? কোন ধরনের ফুডের মধ্যে লাইপেজ থাকে? বলো, পড়েছো? পারার তো কথা। লাইপেজ কোন ধরনের ফুডের মধ্যে থাকে? কি রে? পালসেসে থাকে। আর ম্যাম দুগ্ধজাত প্রোডাক্ট থাকে। আর নাটসে থাকে। কিসে থাকে? নাটস। নাটসে থাকে। আচ্ছা, এত কথা বললি কিন্তু আসল কথাটা বললি না। লাইপেজ এনজাইমটা আমাদের শরীরে প্রেজেন্ট থেকে কোন ধরনের খাবারকে ভাঙে? লালাই থাকে তো, এটা সেলাইভাতে থাকে। কিসে থাকে? সেলাইভাতে থাকে ম্যাম। স্যালাইভাতে থাকে। কোন ধরনের খাবারকে ভাঙে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে লাইপেজ ভাঙে। ভেরি গুড। আর লাইপেজ তো লিপিড ভাঙবে। তাহলে দেব একটি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা পড়ছি ওটস। ওটস, ওটস আমরা বললাম সিরিয়ালস প্রোডাক্ট, কিন্তু ওটস এর মধ্যে লাইপেজ থাকে। কখনো মাথায় আসলো না ম্যাম এটা কিভাবে পসিবল? জিজ্ঞেস করলি না? কারণ ওটস যেভাবে তৈরি হয়, ওটস এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ প্রোটিন এবং ফ্যাটও পেয়ে থাকি। ঠিক আছে, তো এবং ওটসটা ফার্মেন্টেশন ওয়েতে তৈরি হয়। যখন কোনো খাবার ফার্মেন্টেড হয় তখন সেখানে লাইপেজ এনজাইমটা কিন্তু কাজ করে। বেসিক্যালি আমরা যত রকমের ফার্মেন্টেড ফুড খাই তাদের মধ্যে লাইপেজ কিন্তু এই এনজাইমটা থাকে, এবং লাইপেজ এনজাইমের প্রধান কাজ হলো ফ্যাট জাতীয় খাবারকে প্রিভেন্ট করা। যে কোনো ফ্যাট খাবারের পচন সব থেকে দ্রুত হয়, র্যান্সিডিটি সব থেকে দ্রুত হয়, এবং যার ফলে খাবারটার ফ্লেভার টেক্সচার নষ্ট হয়ে যায়। এখানেও যেহেতু ওটসকে টেম্পারেচার দেওয়া হচ্ছে, তার মধ্যে থাকা যত রকমের এনজাইম আছে সমস্ত এনজাইম গুলোকে ইনঅ্যাক্টিভেট করাই হলো ফার্স্ট কাজ কিলিং এর। তার মধ্যে প্রধান হলো লাইপেজ, যে এনজাইমটা কি করে, এখন হবে না, লাইপেজ এনজাইমটা আমাদের কি করে, খাবারের গুণগত মানটাকে ধরে রাখে। তাদেরকে যদি ইনঅ্যাক্টিভেট করে দিতে পারি তারা পচন করবে না। এবং স্টিম বা রোস্টের মাধ্যমে 90 থেকে 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা ধরে স্টিম দেওয়া হয়। তারপর সেটাকে স্টেবিলাইজড করা হয়। ওট গ্রোথ উইথ এক্সটেন্ডেড সেলফ লাইফ, যাতে করে তার সেলফ লাইফটা বর্ধিত হয়। দেন হলো মিলিং প্রসেস। মিলিং প্রসেসটা কি? তোরা মিল শুনিস, চালের মিল, গমের মিল, তেলের মিল, অনেক মিলের নাম শুনেছিস। তো এই মিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কি হয়, কি করা হয় মিলিং প্রসেসে? কি হয় কারো আইডিয়া আছে? না, বেসিক্যালি মিলিং যখন করা হয় তখন ওটসের গুণগত মান অনুযায়ী ওটসটাকে ডিফারেন্সিয়েট করা হয়। কখনো স্টিল কাট oats into small pieces, roll oats, steam and roll oats flat, oats flour, finely grained oats and oats bran separate the outer layer during milling, rich in fiber.
এতগুলো স্টেপে ওটস খাবারটা আমাদের প্যাকেট হয়ে মার্কেটে আসে। ঠিক আছে, দেন হলো প্যাকেজিং। প্যাকেজিং তো আমরা জানি যে লিমিটেড পাউচেস, পলিইথেনিল ব্যাগ এবং ভ্যাকুয়াম সিল কন্টেনারের মাধ্যমে প্যাকেজিং করতে হবে, আদারওয়াইজ খাবারের মধ্যে ময়েশ্চার ঢুকে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। এবং পলিইথিলিন ব্যাগ নিয়ে আগের দিন আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, তোরা তো পেপার টেপার পড়িস না, তো সেই পেপারেই মধ্যেই আমি তোদেরকে যেদিন পড়িয়েছি সেদিনকেই পড়ে পেপারটা হাতে নিয়েছি, দেখলাম এই ধরনের একটা লেখা, তখনই সাথে সাথে আমি ছবি তুলে তোদেরকে পোস্ট করেছিলাম। ময়েশ্চার প্রুফ অ্যান্ড পেস্ট রেজিস্ট্যান্স হয়ে থাকে প্যাকেজিংটা যদি ঠিকঠাক থাকে। স্টোরেজ কিভাবে হচ্ছে না, আইডিয়াল কন্ডিশনে যদি আমরা রাখতে পারি তার টেম্পারেচার সবসময় থাকবে 15°C, রিলেটিভ হিউমিডিটি থাকবে 60% কম, ময়েশ্চার থাকবে 12% কম, এবং স্টোরেজ ফেসিলিটির মধ্যে এয়ারটাইট বিনস, সিলোজ মানে বড় বড় অ্যালুমিনিয়ামের পাত্র, এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেই জায়গায় যেই জায়গাটাতে খাবার সঞ্চয় করে রাখা হবে সেটা যেন ময়েশ্চার ফ্রি থাকে, আলো বাতাস পূর্ণ থাকে, এবং র ওটসটা যেন র থাকে, ভেজা না থাকে। আপ টু 12 month and proceed up to 6 to 8 month পর্যন্ত ওটসকে রাখা সম্ভব। তোরাও যদি বাড়িতে এনে রেখে দিস, এয়ারটাইট কন্টেনারে রাখিস, মোটামুটি 1 বছর ভালো থাকে, তারপরে ওটা ছাতা পড়ে যাবে, যেমন পাউরুটিতে ছাতা পড়ে যায় সেরকম কিন্তু ওটার মধ্যেও ছাতা পড়ে যাবে, কারণ ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি থাকে। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। এটুকু কি বোঝা গেছে? এটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম। তোদের কি ফুড সায়েন্সে ওটসটা আছে, মানে না সিরিয়ালস পালসেসই ছিল? ম্যাম সিরিয়াস পালসেস ছিল। ওটসটা ছিল না? না, না ম্যাম। আমি অলরেডি দিয়ে দিয়েছি কত রকমের ওটস হয়, একবার দেখে নিবি, আর গুগলেও একবার ছবি খুলে খুলে ছবিগুলো দেখে নিবি। আচ্ছা, চলো এবার আমরা পড়ছি পালসেস। পালসেসও সেম প্রসিডিওর, যেভাবে আমরা, হ্যাঁ বলো। ম্যাম বলছি আপনি ইনস্ট্যান্ট ওটস বলে দিয়েছেন, ওটা কি আমরা যেটা মশলা ওটস বলে কিনি সেটা? একদম, যেমন ইনস্ট্যান্ট নুডলস সেরকম ইনস্ট্যান্ট ওটস। আচ্ছা ম্যাম। এবার আসছি পালসেস। পালসেসও ফার্স্ট হারভেস্ট করব, তারপর থ্রেশিং করব। এই টার্মটা আমরা আগে পাইনি, এখানে একটা থ্রেশিং বলে টার্মিনোলজি পেলাম। তারপর পেলাম ক্লিনিং, তারপর ড্রাইং, তারপর গ্রেডিং মানে সেপ দেব, তারপর স্টোরেজ, তারপর প্রি ট্রিটমেন্ট, তারপর ওয়াটার অ্যান্ড অয়েল ট্রিটমেন্ট, দেন ডিহাক্সিং করব মিলিং এ গিয়ে, তারপর সেটাকে স্প্লিটিং করব, তারপর সেটাকে পলিশিং করব যদি প্রয়োজন পড়ে, তারপর প্যাকেজিং করব, তারপর মার্কেটিং করব, তারপর ডিস্ট্রিবিউশন করব। তাহলে বোঝা গেল কতগুলো স্টেপ পড়লাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হলো স্টেপ। তবে একটা ডালকে পোস্ট হারভেস্ট প্রসেসিং এবং স্টোরেজ করে আমরা বেশ বহু বছর, 2-3 বছর তো আরামসে আমরা তাকে স্টোর করে রাখতে পারি। তো প্যাকেটিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাকেটিং এর মধ্যে তুমি কোন ধরনের অ্যাডিটিভস প্রিজারভেটিভ ইউজ করছো, কি ধরনের ভ্যাকুয়াম তুমি ইউজ করছো, সেটা কিন্তু খুব ডিপেন্ড করে খাবারটাকে কতদিন স্টোর করে রাখতে পারবে। চলো এবার পরপর আমরা পড়ে যাই। প্রথমে আসলো হারভেস্টিং। হারভেস্টিং মানে কি না, কিভাবে আমরা চাষ করছি। Pulse are harvested when pods mature and turn yellow and brown. তোরা পালসেস পড়েছিস বইয়ে ফুড সায়েন্সে, যে একটা শস্য দানা যখন ম্যাচুরিটি যতদিন না হবে, মানে ইয়েলো কালার বা ব্রাউন কালার না হচ্ছে, ততদিন আমরা বলি সে কি হয়নি, যে পরিপক্ক হয়নি, ততদিন তাকে আমাদের সময় দিতে হবে। টাইমলি হারভেস্টিং
প্রিভেন্ট পড সেটারিং অ্যান্ড ইয়ার লস। যদি আমরা সময় মতো একটা খাবারকে তার ধর একটা পালসেস পরিপূর্ণ হতে 1 মাস বা 2 মাস টাইম লাগে, সেই সময়টুকু আমাকে কিন্তু কি করতে হবে, দিতে হবে, যাতে করে সম্পূর্ণ ভিটামিন মিনারেলস মানে নিউট্রিয়েন্ট যে রিকোয়ারমেন্ট সেটা যেন ফুলফিলমেন্ট করে। যদি আমরা অপরিপক্ক অবস্থায় তুলে নিই তাহলে কি হবে না, তাহলে আমরা সেই খাবারটা থেকে যতটা পরিমাণে আমাদের সেখানে নিউট্রিয়েন্ট চাহিদা পূরণ করার কথা সেটা হবে না। বোঝা গেছে কি বললাম? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেন হলো থ্রেসিং। তাহলে হোয়াট ইজ থ্রেসিং? থ্রেসিং বলতে কি বোঝায়, কে জানে? কি জানিস কি? আচ্ছা, জানিস তোরা? অনেকের বাড়িতে তো চাষবাস হয়, তারা কি এই টার্মগুলো ইউজ করিস? আগের দিনই আমি পড়িয়েছিলাম, আগের দিন যারা ছিল তারা একটু যদি বলে ভালো হয়, মনে আছে? বারবার উদাহরণ দিয়ে বলে দিয়েছিলাম। থ্রেসিং মানে কি? হুম, অভি, তুই তো ছিলিস। থ্রেশিং মানে কি? ভেরি গুড, মাড়াই করা, ভেরি গুড। সেপারেশন অফ সিডস ফ্রম পড। তোরা দেখতে পাস যে ডালের মানে ধান যখন হয়, একটা ধান গাছের মধ্যে এরকম সিড বেরিয়ে থাকে। আমরা যখন মাঠে মেশিন দিয়ে সেটাকে মাড়াই করি, ওই থোকা থোকা ধানের আটিগুলো ধরি আর ওর ওপর ফেলতে থাকি, এটাকে বলে মাড়াই করা। আর আগেকার দিনে যখন মেশিন ছিল না, লোকে কি করতো, ওরকম রাস্তায় বিছিয়ে দিত বা মাঠে বিছিয়ে দিত, তারপর তার উপরে একটা শক্ত লাঠির মতো জিনিস দিয়ে তার উপরে পিটোতে থাকতো। তাতে কি হতো, ওগুলো সব ছেড়ে পড়ে যেত। দিয়ে একটা বড় কার্পেটে বড় পলিথিন পেতে সেগুলোকে বোঝাই করে নিয়ে আসা হতো। এটাকে বলে মাড়াই করা। সেপারেশন অফ সিডস ফ্রম পডস, মানে সিডস গুলো পডস থেকে আলাদা হয়ে গেল। ক্যান বি ডান ম্যানুয়ালি ইউজিং স্টিক বিটিং। আগেকার দিনে ওই যে বললাম, বড় শক্ত লাঠি দিয়ে বিট করা হতো, মারা হতো। এখন তো মেকানিক্যাল থ্রেসার চলে এসছে, তোরা জানিস, ওই যে বিভিন্ন মাঠে যেগুলো ইউজ করা হয়, ধান ঝাড়াইয়ের মেশিন যেগুলো বলে, সেগুলোতে অনেক কম সময়ে অনেক দ্রুত হয়ে যায়। এবার হলো ক্লিনিং। ক্লিনিং তো অবভিয়াসলি দরকার, মাঠে ঘাটে হয়েছে অনেক বালি ধুলো, স্টিক্স, ইম্যাচুয়ার ড্যামেজ সিডস, এগুলো মিশে থাকতে পারে, সেগুলোকে আলাদা করতে হবে। ইউজিং এয়ার স্কিন ক্লিনজার অ্যান্ড ম্যানুয়ালি দা উইন্ডোয়িং। মানে বলেছে অনেক সময় আমরা ওই তোর ম্যানুয়ালি আমরা বিভিন্ন হাওয়া চালিয়ে উইন্ডোয়িং মাধ্যমে যেগুলো সব খোসা মানে এমনি ফলস যেগুলো সিডস, ইম্যাচুয়ার ড্যামেজ সিডস, সেগুলোকে হাওয়া দিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর যেগুলো শক্ত সিডস, যেগুলোর মধ্যে ফসলটা আছে সেটা তো ভারী, সেটা হাওয়া দিলে উড়বে না। তো আগেকার দিনে ম্যানুয়ালি এরকম ভাবে করা হতো, এখন তো সবই মেশিনের মাধ্যমে করা হয়, তোরা জানিস সেটা। তাতে ম্যান পাওয়ার অনেক কম লাগে, সময় অনেক সাশ্রয় হয়। এবার হলো ড্রাইং। যে কোনো যতগুলো পালসেস তোরা পড়ছিস, ধরে রাখ মিনিমাম 10 থেকে 20% তার মধ্যে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট থাকবে। সেটাকে যদি আমরা পুরোপুরি ভাবে ড্রাইং করে দিতে পারি, তাহলে সেফ জোনে আমরা সেটাকে স্টোর করে রাখতে পারবো। তো সবাই বেসিক্যালি যেগুলো ট্র্যাডিশনাল মেথড, সান ড্রাইং, এখনো তোরা গ্রামে গেলে দেখতে পারবি রাস্তার ধারে, রাস্তার মধ্যে অনেকেই ধান শুকোতে দেয়, তাই না? অনেকে দেয়, অনেক গ্রামের এখনো এই প্রবণতা আছে। যারা গরিব চাষি, তাদের অত মেশিন পত্র নেই, তারা এইভাবেই আগেকার ট্র্যাডিশনাল ওয়েতেই তারা কাজ করে। কিন্তু যাদের বড় বড় বিঘার পর বিঘা জমি থাকে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে প্রসিডিওরটা একটু আলাদা। এবার হলো গ্রেডিং। তোরা যেমন গ্রেডেশন থাকে, যে এ গ্রেড পাবি, বি গ্রেড না সি গ্রেড, সেরকম ধানেরও, চালেরও, ডালেরও তাদের সাইজ, তাদের শেপ, তাদের ওয়েট অনুযায়ী তাদের গ্রেডেশন করা হয়। এই গ্রেডেশনের ওপর সেই শস্যের দামের ভ্যালু ডিপেন্ড করে। তোরা যদি অনলাইন গ্রসারি শপে যাস, দেখতে পাবি মুসুর ডালই কিনছিস, কখনো বড় দানা, কখনো ছোট দানা, কখনো মিডিয়াম দানা, কখনো গোটা, কখনো ভাঙা, কখনো খুব পাতলা, কখনো খুব মোটা। প্রত্যেকটা জিনিসের ওপর দাম ভ্যারি করে, কখনো আনপলিশড, কখনো পলিশড, কখনো অর্গানিক, কখনো কেমিক্যাল। এত রকমের ভ্যারাইটির ওপর ডিপেন্ড আপন দা প্রাইস। ওকে,
দেন আমরা দেখতে পাচ্ছি স্টোরেজ, কুল, ড্রাই, ওয়েল ভেন্টিলেশন স্পেস এইরকম জায়গায় রাখতে হবে। ইউজ ময়েশ্চার প্রুফ কন্টেনার অ্যান্ড কন্ট্রোল অফ পেস্ট, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবারও আসলো প্রি ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্ট কি না, স্লাইড ওয়েটিং টু লুজ হাক্স। প্রি ট্রিটমেন্ট মানে ওয়াটার ট্রিটমেন্ট করে অনেক সময় তার উপরের খোসাটাকে লুজ করে দেওয়া হয়, ছাড়িয়ে ফেলা হয়। যেমন মটর ডাল তোরা খাস, গোটা মটরও খাস আবার ভাঙা মটরও খাস, তাই না? বাড়িতে আসে তো। তো ছোলার ডাল, গোটা ছোলাও খাস আবার ভাঙা ছোলার ডালও খাস। তো কিভাবে সেগুলোকে করা হয় না, স্লাইড ওয়েটিং করে ভেজানো হয়, তারপর তার হাক্স গুলোকে ছাড়ানো হয়। যদি তোরা দোকানে কিনতে যাস, অনেক সময় ভাঙা ডাল কিনলেও দেখবি গায়ে অনেক সময় ছোলার খোসাটা লেগে থাকে। কিন্তু যদি টাটা, অন্নপূর্ণা, হ্যাঁ, এই বিভিন্ন ব্র্যান্ডেড যেসব কোম্পানি আছে তাদের যদি প্রোডাক্ট কিনিস, তখন দেখতে পাবি একটুও তার গায়ে কিন্তু ছাল বা খোসা লেগে থাকবে না, গোটাতে থাকবে, ভাঙাতে থাকবে না। এবার হলো অয়েল ট্রিটমেন্ট। অনেক সময় এডিবল অয়েল যেমন লিনসিড অয়েলকে মাখিয়ে দেওয়া হয় হাক্সটাকে সফটনিং করার জন্য, যাতে হাক্স মানে মিলিং এ যখন যায়, মেশিনে যখন যায়, খুব দ্রুত সেটা ভেঙে যায়। ঠিক আছে, এবার হলো ডিহাক্সিং। ডিহাক্সিং মানে কি? ডিহাক্সিং মানে হলো, দাঁড়া জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যালো, ওই ঘরে যা। আচ্ছা, ডিহাক্সিং। ডিহাক্সিং মানে হলো রিমুভ দা আদার আউটার হাক্স। এটা বারবার আমি একই কথা বলছি, ডিহাক্স কথার অর্থ হলো হাক্সটাকে তুলে ফেলে দেওয়া। এবং এই হাক্সটা তুলে ফেলার মধ্যে দিয়ে আমরা কি সুবিধা পাই না, এনসিওর ডাইজেস্টিবিলিটি, এর ফলে আমাদের হজমটা অ্যান্ড কুকিং কোয়ালিটিটাকে উন্নত করা। ঠিক আছে, এবার হলো স্প্লিটিং। ডিহাক্সড হোল পালস, স্প্লিট করা, ভেঙে দেওয়া। ডিহাক্সিং করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে, হোল পালস, যেটা গোটা ভর ছোলার দানা, সেটাকে ভেঙে দিলি, দুখাদি হয়ে গেল। সেটার জন্য কি ইউজ করা হয়, মেকানিক্যাল স্প্লিটার ইউজ করা হয়, বা কিছু স্টোন চাকি ইউজড। অনেকের বাড়িতে আগেকার দিনে জাঁতা ছিল, এখনো অনেকের বাড়িতে জাঁতা আছে, সেটা দিয়ে মারা দেখবি যখন বড়ি দেয়, এখনো অনেকের বাড়িতে ট্র্যাডিশন আছে, কালো বিউলির ডালের যখন বড়ি দেয়, সেটাকে তেল মাখায় ফার্স্টে ডালগুলো দিয়ে, শক্ত একটা খসখসে মেঝের ওপর জাঁতাটাকে ঘোরাতে থাকে, ডালগুলো সব ভেঙে যায়। এটা হলো একদম ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, আর মেকানিক্যাল স্প্লিটার তো আছে, এখনকার অনেকের বাড়িতে মিক্সি আছে, মিক্সিতে সেটা কিন্তু কি হয়ে যায়, সেটা স্প্লিট করা যায়। এবার হলো পলিশিং। পলিশড করার অর্থ হলো, একটা ডাল হয় পলিশড, একটা হয় আনপলিশড। পলিশড মানে হলো সেটার মধ্যে কেমিক্যাল সাবস্টেন্স মিশে আছে, আনপলিশড মানে হলো পিওর অর্গানিক, এবং সেই খাবারটার স্টোরেজ বেশি দিন স্টোর করে রাখতে পারবি না, পোকামাকড় লেগে যাবে, এবং তার দাম অনেক বেশি হয়। অ্যাড সাইন অ্যান্ড অ্যাপিয়ারেল টু ডাল, পলিশিং করার ফলে চকচকে হয়, দেখতে ভালো লাগে। আমরা তো জানি অল গ্লিটার আর নট দ্য গোল্ড, যেটাই চকচক করে সেটা সোনা নয়। তাহলে যে ডালটাই চকচক করছে সেটা তোমার স্বাস্থ্যের জন্য নাও ভালো হতে পারে। মে ইনভলভ ওয়াটার অ্যান্ড অয়েল পলিশিং, অনেক সময় জল দিয়ে বা তেল দিয়ে সেটাকে পলিশ করা হয়। ইট রিডিউস নিউট্রিশনাল কোয়ালিটি স্লাইটলি, এর ফলে তার নিউট্রিশনাল ভ্যালু অনেক সময় কমে যায়। ওটা বাজারে অনেক সময় বেগুন যখন কিনিস, দেখবি বেগুনকে রং মাখিয়ে, জল মাখিয়ে, তেল মাখিয়ে চকচকে করে বিক্রি করে, যাতে করে বেগুনটা দেখতে খুব ভালো লাগে এবং লোকে আকর্ষণীয় হয়। কিন্তু এটা মনে রাখতে হবে যে কেনার সময় ক্রেতাকে, মানে বায়ারকে, কাস্টমারকে, তার যদি নলেজ থাকে, এডুকেশনটা কোথায় কাজে লাগে মানুষের, তার যদি নলেজ থাকে, তবেই সে কোনটা সোনা আর কোনটা পিতল সে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে খাবারের কোনটা খেলে তোমার শরীরের উপকার আর কোনটা খেলে তোমার অপকার, এই যে অ্যাজ এ নিউট্রিশনের স্টুডেন্ট হিসাবে তোমাদের নিশ্চয়ই সেইটুকু ধারণা জ্ঞান নিজেদের থাকা উচিত। যেমন অনেকে আমাকে আগের দিন বললো, আমাদের বাড়িতে 2 কেজি প্রতি সপ্তাহে 4-5 কিলো আলু লাগে, মাসে 3-4 কিলো চিনি লাগে। হ্যাঁ, তো অ্যাজ এ নিউট্রিশনের স্টুডেন্ট হিসাবে সে যদি এইটুকু কনসেপ্ট তার বাড়িতে বিল্ড আপ করতে না পারে এখনো, তাহলে তাকে আস্তে আস্তে
আরো বেশি নিজেকে এই সাবজেক্টের প্রতি আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তাকে ভাবতে হবে চিনির বদলে চিনির বিকল্প হিসাবে স্টেভিয়া বলে এক ধরনের পাতা ইউজ হয়, যেটাও কিন্তু আমাদের সুক্রালোজ ইউজ হয়, যেগুলো চিনির মতনই মিষ্টি লাগে কিন্তু তার ক্ষতির পরিমাণটা চিনির থেকে অনেকটা কম। এগুলো জানতে হবে, তাকে রিপ্লেস করতে হবে, তাই না? দেন হলো প্যাকেজিং। প্যাকেজিং কি না, প্যাকেট ইজ ক্লিন ড্রাই এয়ার টাইট ব্যাগ অ্যান্ড কন্টেনারে। এটা তো আমার বলার কিছু নেই, তোরা অলরেডি জানিস যে প্যাকেটটা ভীষণ ইম্পর্টেন্ট, যার ওপরে পোকামাকড় যে কোনো রকম পেস্টিসাইড সেটা আক্রান্ত করতে পারবে না। দেন হলো মার্কেটিং, send to retail and wholesale market for sale। obviously একটা খাবার এত কষ্ট করে চাষিরা যে তৈরি করে, তারপর যদি সেটা মার্কেটিং না হলো তাহলে তার লাভ কি হলো, তাই না? যেমন ভাবে যত এই বড় বড় এডুকেশন যেসব হাব আছে, বিজনেস আছে, আকাশ, বাইজুস, তারা কি করে, তাদের অ্যাডিং, তাদের প্রচার, তাদের কমিউনিকেশন এত স্ট্যান্ডার্ড যে সেগুলো দেখে মানুষ আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেখানে পড়তে যাচ্ছে। অথচ আমাদের গ্রামগঞ্জে এমন অনেক টিচার আছে যারা ওই লেভেলেরই কিন্তু পড়ানোর মতো দক্ষতা রাখে, কিন্তু তাদের অত প্রচার নেই, তাই মানুষ তাকে চেনে না। তো এখনকার দিনে সবটাই দরকার। তোমার নলেজ যেমন থাকবে, নলেজকে তোমার এনহ্যান্স করার দায়িত্ব তোমার, নলেজকে পলিশিং করার দায়িত্ব তোমার, নলেজকে প্যাকেজিং করার দায়িত্ব তোমার, নলেজকে মার্কেটিং করার দায়িত্ব তোমার। তো সোকর একটা মানুষকে এখন স্বয়ং সম্পূর্ণ হওয়া খুব দরকার। ঠিক আছে? তো এই গেল আমাদের আজকে যে দুটো পড়লাম পোস্ট হারভেস্টিং অ্যান্ড স্টোরেজ প্রসিডিওরের, এই দুটো কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে।